টুথপেস্ট এবার আপনার ঘরে এসে গেছে। আপনি যদি সুন্দর দাঁত নমস্কার, হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক বন্ধুগণ। আবার বেশ কয়েকটা দিন পর কিন্তু আপনাদের সাথে সরাসরি একদম আপনাদের কাছে, কারণ আজকে 9ই অগস্ট। আজকেই স্বাধীনতা দিবসের প্রথম পদক্ষেপ নেওয়া হয়েছিল আনঅফিসিয়ালি। অফিসিয়ালি সেটা 15ই অগস্ট। তাই 9ই অগস্টটাকেও আমরা ভুলে যেতে পারি না। আমাদের ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে অগস্ট মাসের এক একটি দিন স্বর্ণখচিতভাবে লেখা আছে। আর তাই বন্ধুগণ, আজকের এই খুশির মাস, দেশের প্রতিটা মানুষ এই মাসে আমরা একসঙ্গে উৎসবটা পালন করতে পারি। আসছে 15ই অগস্ট। তবে আপনারা হয়তো জানেন কি জানি না, সরকার থেকে এবারে নতুন কিছু রুলস তৈরি করেছে, যেটা আপনাদের কাছে নিশ্চয়ই পৌঁছে গেছে। অবশ্যই রুলসগুলো আমিও পড়ে দেখলাম যে খুবই বাঞ্ছনীয়, প্রয়োজন মানুষের জন্য। যেমন বেশ কিছু মানুষকে দেখা গিয়েছিল যে টুপি, গেঞ্জি, জামা, প্যান্ট সবের মধ্যে তিরঙ্গা, আর তারপরে সেটা কোথায় পড়ে থাকে, কে পা দিয়ে ঠেলছে, সেইটা আমরা খেয়াল রাখি না। ওই তিরঙ্গার গেঞ্জি বাড়িতে গিয়ে খুলে আপনি কোথায় পা দিয়ে দৌড়িয়ে মরিয়ে ফেলে দেন, সেটা আমরা কিন্তু খেয়াল করি না। এমনকি তিরঙ্গা কালারের অনেক জুতো অবধি দেখা গেছে। তো সেই জন্যে জামা, জুতো, প্যান্ট, টুপির মধ্যে কোনো তিরঙ্গা কালার দেয়া থাকবে না। আইনত দণ্ডনীয় অপরাধ। একমাত্র পতাকার মধ্যেই তিরঙ্গা থাকবে এবার। এগুলো নতুন নিয়ম করা হয়েছে, আপনারা নিশ্চয়ই খবরে নিউজে শুনেছেন, অথবা ফেসবুক যারা নিউজ ফলো করেন, ফেসবুক নিউজ সেখানেও নিশ্চয়ই পৌঁছে গেছে। তা সুতরাং আমরা অনেকে বুঝে উঠতে পারি না এই যে তিরঙ্গা আমাদের, সেটাকে কিভাবে তার আদর যত্ন করা উচিত, কিভাবে তার সম্মান জানানো উচিত, সেটা আমরা অনেকেই জানি না। আজকে বন্ধুগণ আছি সৃষ্টি প্লাসের সঙ্গে, একদম সন্ধ্যা 7টা থেকে 1 ঘন্টা আপনাদের সঙ্গে সময় কাটাবো। কিন্তু আপনাদের সঙ্গে বেশ কিছু ইনফরমেটিভ ব্যাপার থাকে, আপনাদের বেশ কিছু ইনফরমেশন দেওয়ার থাকে, সেইগুলো জানাবার জন্যই আপনাদের কাছে আসা। সবসময় যে টকশো হবে, কথা হবে না, তা নয়। আমার ইনফরমেশনের মাঝখানে আপনাদের সঙ্গে নিশ্চয়ই কথা হয়ে থাকে, ঠিক? কারণ এগুলো যদি না শোনেন, না জানেন, না বোঝেন, ব্যাপারটা ঠিক হবে না। আপনারা ফোন করতে থাকুন যারা আসতে চাইছেন, কারণ এখন কিন্তু ভিড় আবার আগের মতো বেশি গেছে, প্রচুর বেশি ভিড় হচ্ছে। তাই আপনাদের আগে থাকতে বলবো যে অ্যাডভান্স বুকিং করাবেন যারা আসতে চাইছেন। মানে যারা আমার শো দীর্ঘ বছর ধরে দেখছেন এবং যারা আমার সঙ্গে কথা বলেছেন অলরেডি, যাদের মনে হচ্ছে যে হ্যাঁ আমার কাছে এলে হয়তো আপনার উপকারে আমি আসতে পারি, তারাই আসবেন। আমি বলছি না সবাই এসে ভিড় করে ফেলুন। দেশে আরও অনেক ডক্টর আছে, আমি সব পারি না, বাট যেটুকু পারি বাই হার্ট ট্রিটমেন্টটা করি এখন অবধি, টিল নাও। পয়সার জন্য ট্রিটমেন্ট করলে তাহলে এমনিভাবে অফার রাখতাম না, 1 নম্বর। 2, বড় কোনো নার্সিংহোম বা হসপিটাল তৈরি করে একটা টাকা ছাপানোর মেশিন তৈরি করে বসে যেতাম তাহলে প্রাইভেট। না, সেটা করিনি। এখন আপনাদের জন্যই ডিস্ট্রিক্টে ডিস্ট্রিক্টে পৌঁছাই দৌড়ে দৌড়ে। যেখান থেকে মানুষগুলো কষ্ট করে আসে, আমিও কষ্ট করে আপনাদের কাছে পৌঁছাই। কেন? অন্তত সেইটুকু ফিল আনার জন্য যে আজকে এই পুরুলিয়া থেকে, বাঁকুড়া থেকে, মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, এত দূর দূর থেকে, এদিকে লক্ষ্মীকান্তপুর, ঠিক আমাদের যেতে যে কষ্টটা হয় সেটা বুঝতে পারি। একটা পেশেন্ট কত কষ্ট করে তার পরিবার নিয়ে আমার কাছে আসে। না না, আপনার কি মনে হয় কলকাতার সব ডাক্তার গিয়ে এইভাবে আপনাদের ট্রিটমেন্ট দিচ্ছে? আমি সব খোঁজ খবর নিয়েই তারপর এই চেয়ারটায় বসি, ঠিক? আপনারাও যেরকম খবর রাখেন, খবরাখবর কোথায় কেমন কি পরিমাপে ট্রিটমেন্টটা হয়, কোন ট্রিটমেন্টটা কোথায় কতটা ভালো হয় আর হচ্ছে, এই হুটোপাটি করে অপারেশন করানোর পর পেশেন্টগুলোর কি দুর্দশা হচ্ছে, সেটা আমরাও খবরে খবর রাখি।
তবেই না আজকে এই জায়গাটা রাখতে পেরেছি, এবং সেই জায়গাটা ট্রিটমেন্টটা কি হয় আমরাও চেষ্টা করি। তাই অপারেশনের ডেড এগেনস্ট আমি এখন অবধি পশ্চিমবাংলায় একটা ডক্টর আছে, তার জন্য আমার জেল হাজত ফাঁসি যাই হোক কিছু করার নেই। অপারেশনের বিরুদ্ধে আমি, তাতে আমার কাছে পেশেন্ট আসুক না আসুক তাতে কিছু যায় আসে না। ঠিক, আমাকে ট্রিটমেন্ট করতে হয় আমার ওই ৭৬খানা অনাথ বাচ্চার জন্য, তাদের মুখে দু মুঠো অন্ন তুলে দিতে হয়, তাই আপনাদের কাছে দৌড়ে যেতে হয় কষ্ট করে। হ্যাঁ, প্রতি বৃহস্পতিবার ছুটি নেই, আপনারা ছুটি নিয়ে, সবার ছুটি আছে, কারোর শনিবার রবিবার, কারোর অথবা শুধু শনিবার, কারোর বা রবিবার, আমার ছুটি নেই, আপনারাও জানেন সেটা। 4 দিন এখানে, সোম মঙ্গল সোমবার শুক্রবার তো দমদমে আপনারা জানেন, মঙ্গল বুধ শনি রবি বারাসাত, আর পড়ে থাকলো বৃহস্পতিবার, সেটাও ডিস্ট্রিক্ট চেম্বারে যেতে হয় ওই মানুষগুলোর কাছে যারা দূর থেকে আসতে পারে না, তাদের কাছে একটু পৌঁছাতে পারলে তাদের কাছে অনেক সুবিধা হয়, তাই পৌঁছাই। তবে হ্যাঁ, যারা বাইরের ডিস্ট্রিক্ট চেম্বারে দেখান তাদের একবার বলবো যে প্রথমবার প্রেসক্রিপশনটা অন্তত মেন হসপিটালে দমদম অথবা বারাসাতে, দমদম চেম্বার অথবা বারাসাত হসপিটালে আমাদের দেখাবার চেষ্টা করবেন। প্রথম প্রেসক্রিপশনটা একদম ঠিকঠাক হয়ে থাকা উচিত, কারণ ওখানে সেই অ্যাকোমোডেশনটা তো নেই, তাই না? সম্ভাবনা নিশ্চয়ই বুঝতেই পারছেন, মাসে একবার করে যেতে হয় আমাকে, কেমন? তো সেই জন্য আপনাদের কাছে অনুরোধ, যারা দূরের পেশেন্ট প্রথমবার দেখাতে চলেছেন বাইরের ডিস্ট্রিক্ট চেম্বারে, তারা একবার কন্ট্যাক্ট করে নেবেন প্রথমবারের জন্য অন্তত আমাদের মেন ব্রাঞ্চে। কেন? আমাদের মাথায় থেকে যায়, আপনার রেকর্ডটাও রয়ে যায়, কোনো অসুবিধা হলেই আমরা তুরন্ত বুঝতে পারি। কিন্তু বাইরের ডিস্ট্রিক্ট চেম্বারে যে এত রুগী রেখে আসি, সব মাথায় রাখা তো সম্ভব হয়ে ওঠে না। 80 জন 100 জন পেশেন্ট সম্ভব না, ওখানেও প্রচুর ভিড়, কম না। এখানেও যেমন ভিড় থাকে ওখানেও ভিড় হয়। পশ্চিমবাংলায় এত মানুষ, 13 কোটি মানুষ আছে, আমি তো তার 1%ও কভারেজ করতে পারিনি এতগুলো বছরে। তাহলে বুঝতেই পারছেন কত মানুষ, কত মানুষের কত প্রবলেম। সবাই ডক্টরের কাছে পৌঁছাতে পারে না, এমন অনেক রুগী আসে যাদের অবাক হয়ে যায় আমি, তারা সব রিপোর্ট করেছে তবু ডক্টররা তাদের কাছে ডিক্লারেশন দেয়নি আপনার এই সমস্যাটা আছে। আমি বলার পর তারা অবাক, আকাশ থেকে পড়ছে, ডাক্তারবাবু আমার টিউমার ছিল। কেন আপনি জানেন না? 2019 সালে আপনার আল্ট্রাসনোগ্রাফি হয়েছে, সেখানে ধরা পড়েছিল আপনার টিউমার আছে, আর আপনি আজও অবধি জানেন না 2022 সালেও। সো এই ধরনের ট্রিটমেন্টই কিন্তু চলছে বাজারে। আমি কাউকে আন্ডার এস্টিমেট করছি না, ডোন্ট ওয়ান্ট এনি কন্ট্রাডিকশন। সবাই আমরা ডক্টরি প্রফেশনে আছি, সবাই যে ভীষণ বাই হার্টলি ট্রিটমেন্ট করছে তাও না, কিন্তু করছে তো, তাই কারোর বিরুদ্ধে যাচ্ছে না, আমি ট্রিটমেন্টের বিরুদ্ধে যাচ্ছি না। কিন্তু এইটুকু তো আপনাদের জেনে নেওয়া উচিত না যে পয়সা দিয়ে, ফিস দিয়ে যখন ডাক্তার দেখিয়েছিলেন 2019 সালে, আপনারও জেনে নেওয়া উচিত ছিল অ্যাকচুয়ালি আপনার কি কি অসুবিধা হচ্ছে। আপনি তো পয়সা দিয়েছেন, কেন জানবেন না? আমার কাছে তো প্রতিটা রুগী এসে মুখ বন্ধ হয় না, পটর পটর করে হাঁসের মতো বকেই যায় একবারে, তাই না? তাহলে বাইরে যখন ডক্টরদের কাছে দেখাতে যান সেখানে মুখটা খোলে না কেন? সেখানে আপনাদের প্রশ্ন কোথায় থাকে, তাই না? তাহলে এই প্রশ্নটা আমি খুব অবাক হই যে এখানে এত মুখ খুলছে সেখানে কেন নয়, তাই না? তাই আপনাদের বারবার রিমাইন্ডার দিয়ে দেওয়া, চিকিৎসা যখন হবে অ্যাকচুয়াল কি ঘটেছে। বেশ খারাপ কিছু ঘটেছে আমি ধরে নিলাম, আপনার ক্যান্সার, আচ্ছা রুগীকে বলবো না, আমাদের ইউনিট থেকে বলা হয় না, আমি তো বলি না, আমি তার বাড়ির সঙ্গে আগে ডিসকাশন করি, বাড়ির যারা লোক আসে তারা যদি বলে থাকে তাহলে, না হলে না। ট্রিটমেন্ট 2 ধরনের হয়, আমি আবার বলে দিচ্ছি। একটা ট্রিটমেন্ট হয় আপনার অসুখটাকে রেখে দেবার জন্য, আরেকটা ট্রিটমেন্ট হয় আপনার অসুখটাকে সারিয়ে ফেলার জন্য। আপনি কোনটা করাচ্ছেন নিজেকে জিজ্ঞাসা করুন। শুধু না, ভুল, হই হই করে টাকা খরচা করে ফেললেই হবে না। আমার কাছে এরকম অনেক রুগী আসে যারা লাখখানেকের ওপরে রিপোর্ট নিয়ে এসে হাজির হয়, তবু তার ডায়াগনোসিস হয় না অ্যাকচুয়ালি হোয়াট হ্যাপেন্ড।
রুগীটার কি হয়েছে রুগীও জানে না, রুগীর বাড়ির লোকও জানে না। 1 লাখের ওপরে তার টেস্ট হয়ে গেছে। তাহলে আমার একটা কথা, তাহলে এটা কি ট্রিটমেন্ট হচ্ছে? আমি তো বলে দিচ্ছি, আমার কাছে 15 দিনে না হলে আর হবে না। 15 দিনে একটু রেজাল্ট পাবেই সে। যদি একদম না হয় আর হবে না, হবে না, যেটা ফ্যাক্ট। তবে হ্যাঁ, নার্ভের রোগীদের জন্য ওটা 1 মাস থেকে 3 মাস। আমি বারবার বলে রেখেছি কিন্তু আপনাদের যে নার্ভের যারা পেশেন্ট তাদের রেজাল্ট আসতে ওটা 15 ডেজে হবে না, ওটা একটু টাইম লেগে যায়। বিকজ নার্ভাস সিস্টেম ইটস নট আন্ডার কন্ট্রোল, আউট অফ কন্ট্রোল। রিপোর্ট এবং রোগীর মুখের বিবরণ শুনে মেডিসিন দিতে হয়। বুঝতেই পাচ্ছেন, তার এইখানটা ঝিঝি ধরছে, একটা আঙুল ঝিঝি ধরে আছে, পরেরটা নেই। তারপরে বুঝতে পাচ্ছেন, যদি বলতো পুরো হাতটাই ঝিঝি ধরে যাচ্ছে তাহলে একটা ওষুধ হয়। শুধু আঙুলের একটা আঙুল তার ঝিঝি ধরে আছে, একটা আঙুল লক হয়ে গেছে, বলছে সেটা ধরে এরকম জোর করে টান না দিলে খোলে না। তার মানে বুঝতে পাচ্ছেন যে মেডিসিন আলাদা, একই মেডিসিন অ্যাপ্লাই হবে না এখানে। তাহলে আপনার মুখের বিবরণটাই আমাদের কাছে সব থেকে বড় রিপোর্ট। তারপর তো কাগজপত্র। আপনারা কত দেখবেন এরকম কাগজে ভুল রিপোর্ট, কত দেখবেন? অনেক ব্র্যান্ড জায়গার আল্ট্রাসোনোগ্রাফি, সিটি স্ক্যানে আমি অনেক ভুল দেখেছি, আবার রিভিউ করেছি। তারা আমার উপর রেগে আছে, হয়তো আমার উপর কোনদিন কেস টেস্ট করে দেবে। কি করব আমি? ভুল যেটা ভুল। পয়সা দিয়েছো তো পেশেন্ট, আপনি ফ্রিতে করে দিয়েছেন। আপনি কেন টিউমারের সাইজ মেনশন করবেন না, মেজারমেন্ট কেন করবেন না? ওই টিউমারের বা সিস্টের সাইজ মেনশনের ওপরে তো আমার ডোজ তৈরি হয় আমার মেডিসিনের। তাহলে সেটা 3 মাস খাওয়াবার পর কতটা কমবে আমি কি করে বুঝবো? তাহলে যেখান থেকে ইউএসজি করিয়েছেন আপনি শুধু বলে দিলেন ওভারিয়ান সিস্ট দেখা যাচ্ছে, ব্যাস হয়ে গেল রিপোর্ট। এনারাই নাকি বড় ডাক্তার। আমি এখনো এই সংজ্ঞাটা বুঝে উঠতে পারিনি, ডেফিনেশনটা, হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ বিগ ডাক্তার। সব পেশেন্ট আসলে বড় ডাক্তার দেখাইছি ডাক্তারবাবু, অনেকগুলি ডাক্তার দেখাইছি। এই বড় ডাক্তার মানে কি? দৈত্যের মতো দেখতে? আলাদিনে যেমন জিনকে দেখাতো সেই রকম না? বড় ডাক্তার মানেটা কি? তার এত বড় বড় কান, এত বড় বড় নাক, জিভটা এতখানি বেরিয়েছে, সেই তার বড় ডাক্তার? তাহলে আপনি আমার কাছে কেন? আমার মতো এত ছোটখাটো নগণ্য একটা ডাক্তারের কাছে কেন? আমার তো কোনো লিস্টেই আসি না আমি, তাই না? তাহলে কেন? This is the subject to matter for thinking. What you will do in the future. যা ঘটে গেছে ঘটে গেছে, past. So don't remember that. But coming your future, in future, don't do that. This type of mistake. In treatment, mistake বলে কোনো শব্দ হয় না। মেডিকেল সায়েন্সে অ্যান্ড মেডিকেল ডিকশনারিতে মিস্টেক বলে কোনো শব্দ নেই। এই টিভির পর্দাতে আজকে টিভি দেখছেন না আপনারা? 60+, সোনার বাংলা দেখেন, গ্লোব দেখেন, মায়া টিভি দেখছেন, এরকম আরো অনেক চ্যানেল দেখেন। একমাত্র মায়া টিভিতেই আমি আসি মেডিকেল নিয়ে। আমার যা বক্তব্য থাকে আমি আপনাদের কাছে তুলে ধরি। আমার ছোট্ট মাথায় যেটুকু বুদ্ধি আছে আমি আপনাদের সঙ্গে আলোচনায় আসি প্রতিদিনই, কোনো না কোনো ডিজিজ দিয়ে। আমি একটা ডিজিজকে নিয়ে যত রকম অ্যানালিসিস করা যায় ঘেঁটে তার ফাইনাল কনক্লুশন কি আপনাদের সামনে নিয়ে আসি প্রেজেন্টেশনে। সেগুলি কেন নিয়ে আসি? যে একটা সাধারণ মানুষ, একদম লেম্যান, কিছু বোঝে না, যে স্কুলে যায়নি কোনোদিন, সেও দেখে যেন বুঝতে পারে তার শরীরে কোন সমস্যাটা হচ্ছে, কোথায় সমস্যাটা বুঝতে হবে। কিন্তু আমি তো ডাক্তারবাবু বুঝি না, আমরা সাধারণ মানুষ। এই সাধারণ মানুষদের সাথেই তো এই প্রতারণাটা হচ্ছে না? সবার সাথেই হচ্ছে। আমার কাছে এমন অনেক ডক্টর পেশেন্টরাও আছে, তারা ডক্টর ইন প্রফেশন, তাদের সঙ্গে প্রতারণা হয়েছে। ভেরি রিসেন্টলি আই হ্যাভ সিন ইন দমদম চেম্বার ইয়েস্টারডে। অ্যাডভোকেট, এরকম বিগ ভিআইপি প্রফেশনে আছেন, নোবেল প্রফেশনে আছেন, তাদের সঙ্গেও প্রতারণা হচ্ছে। ওয়াই? কেন? তার মানে ট্রিটমেন্টটা মানেই কি এই
মানুষকে অন্ধকারে রেখে দেওয়া, কি জানি, হয়তো হবে। এত সাথে বলে ফেলছি, আর হয়তো বেশি দিন ট্রিটমেন্ট করতেই পারবো না। হ্যাঁ, হয়তো অচিরে বন্ধ করিয়ে দেবে আমার ট্রিটমেন্টটা একদিন কেউ, তার জন্য আমার কোনো দুঃখ নেই। বাবা বলেছিল পড়ার সময় যে যদি পাশ করতে পারি, অন্তত একটা রোগীকে যেন সুস্থ করতে পারি। আনলিমিটেড রোগী সুস্থ করে দিয়েছি বিগত 22 বছরে, করেছি। এটা গর্ব না, এটা আমার শিক্ষা। যেটুকু করেছি বাই হার্ট, এখন অবধি করে যাচ্ছি। 70% রেজাল্ট দেবার ক্ষমতা রাখি আমার এই ছোটোখাটো ডিগ্রিতে। আমার গোল্ড মেডেল নয়, কোনো সার্টিফিকেট নেই, আমার FRCS নেই। আমি সামান্য ডিগ্রিধারী একজন ডক্টর, জেনারেল। আমার মতো এরকম ডিগ্রি অলিতে গলিতে পাওয়া যায়। বা ট্রিটমেন্টটা অ্যান্ড ডায়াগনোসিস ডিফারেন্ট। ওই জায়গায় কাউকে হাত লাগাতে দেব না। যে ডায়াগনোসিসটা হয় আর যে ডায়াগনোসিসের ভিত্তিতে যে প্রেসক্রিপশন করা হয়, ঠিক? তাহলে চলুন না, আজকে সবে 9 তারিখ, এখনও আগামী 14 তারিখ অবধি আপনাদের জন্য যে সুখবরটা চলছে, অনেকে হয়তো জানেন না। যারা সৃষ্টি প্লাসের দর্শক বন্ধু আছেন, যারা আজকে প্রথমবার বসলেন, তারা একটু শুনে নিন যে আপনাদের জন্য আগামী 14 তারিখ অবধি একটা ফ্যাসিলিটিস চলছে। সেটা কি? ইয়েস, দেখা যাক। অগাস্ট মাস চলছে, আমরা খুবই আপ্লুত, আনন্দিত, সবসময় মনের মধ্যে একটা খুশির ভাব এই অগাস্ট মাস থাকে প্রতিটা মানুষের। নেক্সট অগাস্ট মাসের ক্যালেন্ডারটা শুরু হবার সাথে সাথেই কিন্তু মনের মধ্যে একটা উৎফুল্ল ব্যাপার চলতে থাকে। কি চলে না? অবশ্যই। ছোট বড়, গরিব বড় লোক, সেদিনে কোনো ভেদাভেদ থাকে না। প্রতিটা মানুষ, প্রতিটা বাচ্চা, প্রতিটা বড় মানুষ, সবাই কিন্তু এই পতাকা নিয়ে এক আনন্দমুখর দিন সন্ধে 6টা অবধি উত্তোলন থাকবে, তারপর তাকে নামিয়ে নেওয়া হবে। এই বন্দে মাতরম বলার সাথে সাথে যেন রক্তটা গরম হয়ে যায়। অ্যাডভান্স হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। 15ই আগস্টের শুভকামনা সবাইকে অগ্রিম জানিয়ে রাখলাম, কারণ সেই দিনটা আপনাদের মতো আমরাও ছুটিতে থাকবো নিজেদের মতো করে। হ্যাঁ, সেই দিনটায় পতাকা উত্তোলন থাকবে, সেই দিনটায় অন্যরকমভাবে কাটানো থাকবে, সেই দিনটা একটু অন্য মেজাজে। হ্যাঁ, সেদিন আর কোনো পেশেন্ট না, সেদিন কোনো ডাক্তারই না। সারা বছরেরই একটা দিন, আর একটা দিন আছে 26শে জানুয়ারি, ছুটি নেই। বাকি আর কোনো ছুটি নেই। বাকি 363 দিন ডিউটি করি আপনাদের জন্য। অক্লান্ত পরিশ্রম, প্রতিদিন 18 ঘন্টা। জেলাস করে লাভ নেই, আপনিও আসুন, কোনো অসুবিধা নেই। এভরি ডে 18 hours I have given the time for my duty. Next. ছোট্ট বাচ্চাটিও প্যান্টুল পরেনি, সেও কিন্তু দৌড়াচ্ছে। আমি দাদাদের মতো আমিও যাব, তাই সে মায়ের হাত থেকে পতাকাটি ছিনিয়ে নিয়ে দৌড়াচ্ছে, দাদা দাদা বলে চিৎকার করতে করতে কাদা মাটির উপর দিয়ে খালি পায়ে। এমন দৃশ্য, এর মধ্যে কোনো মেকি নেই, একদম অরিজিনাল, তাই না? কিন্তু কিছু বাচ্চা আছে যাদের একবেলা জোটে একবেলা জোটে না, তারা পতাকা উত্তোলন নয়, তারা অন্যের হাতে পতাকাটা বিকৃতি করতে পারলেই তার স্বাধীনতা, তার বন্দে মাতরম, তার একবেলা ভাত জুটবে। তাই ট্রাফিক সিগন্যালে এমন অনেক ছোট বাচ্চাকে দেখতে পাবেন আপনারা। সেদিন কিন্তু আশা করব আপনাদের কাছে যে কেউ যেন এদের প্রত্যাখ্যান করবেন না, দুচ্ছি করবেন না। একটা পতাকা কিনে অন্তত তার একবেলার ভাতটা পেটে যেন হয়, এটুকু ব্যবস্থা করবেন। মাত্র 10 টাকাই দাম থাকবে, প্রতি বছরই তাই থাকে, এবছরও থাকবে।
ওই 10 টাকার বাড়ে না। পেট্রোল ডিজেল বেড়ে গেলেও এই ট্রাফিক সিগন্যালে পতাকা বিক্রি করার পয়সাটা বাড়েনি। যদি 10 টাকা থেকে 12 টাকা হয়, তাকে যে কি গালাগাল শুনতে হবে ড্রাইভারদের কাছে বা যারা প্রাইভেট গাড়ি চালিয়ে যাচ্ছে। কেন? যখন পেট্রোল ডিজেলের দাম বাড়লো কি করেছি আমরা? কজনকে গালাগাল দিতে পেরেছি? তখন সব মস্তানি আপনাদের সোফার নিচে পালিয়ে যায়, তাই না? দেশে এত জিনিসের পণ্য দ্রব্যের দাম এত বেড়ে যাচ্ছে, সেখানে আমাদের মুখ থেকে বুলি বেরোয় না। এই অবলাদের উপরেই সবলাদের জোর। যে 10 টাকা একটা পতাকা বিক্রি করে তার পেট চালায়, তাকে আমরা ডেকে বলছি কেন 12 টাকা হলো, কেন 10 টাকা নয় কেন, তাই না? এটা মানুষের চরিত্র। আসলে ব্যাপারটা কি জানেন, যে আমরা না ছোট থেকে গরুর রচনা পড়েছি না? তাই যেমন ভাবেই গরুকে দূর থেকে, কাছ থেকে, মাঝখান থেকে যেমন ভাবেই দেখি না কেন, আমরা ঠিক চিনতে পারি দ্যাটস কাউ। আমরা গরুটাকে চিনি কেন? গরুর রচনা লিখেছি, পড়েছি, শুনেছি, জেনেছি। মানুষের রচনা কোনোদিন পড়া হয়নি, লেখা হয়নি, বোঝা হয়নি, শোনাও হয়নি। তাই মানুষ চিনতে আমরা পারি না। মানুষের চরিত্র তাই বিচিত্র। সেটা আপনিও পারবেন না, আর আমিও পারবো না। বড় কঠিন। কবে যে শিখবো এই মানুষের রচনা শেখাটা, কি জানি মরার আগেও বোধহয় লিখতে পারবো না। যদি আপনি পারেন আমাকে লিখে পাঠাবেন, আপনার জন্য গিফট আছে। তবে 15ই আগস্টের আগে কোন নাম্বারে? 8272940706 120 শব্দের মধ্যে মানুষের রচনা। দেখি আমার বাংলার মানুষের ধারণা কেমন মানুষ সম্বন্ধে। যারটা বেস্ট হবে তাকে ডেকেই মায়া টিভিতে প্রাইজ দেব। সামনে বলে গেলাম। ঠিক, চলুন নেক্সট। প্রচুর মানুষ এই দিনটিতে আনন্দ উৎসব একসঙ্গে পালন করে। কি বাড়ির মহিলা, কি বাচ্চারা, সবাই একসাথে। ঠিক, সেই দিন দরিদ্র বাচ্চাগুলো সেদিন একটু মুড়ি আর ভাত একসঙ্গে মিশিয়ে 15ই আগস্টের দিন সকালবেলা একই পাতে সবাই। খাবারটা দামি না হোক, ছবিটার দাম অনেক। এই দৃশ্যটা আপনার আমার বাড়িতেও হয় না। এমন আনন্দের সঙ্গে এক পাতে খাওয়া উঠে গেছে। একই পরিবারের মধ্যেই শত্রুতা, এদের মধ্যে নেই। দেখুন কি ন্যাচারাল হাসি আর আনন্দের সঙ্গে খাচ্ছে। আপনি পারবেন? এই দিন হারিয়ে ফেলেছি আমরা। 15ই আগস্টের দিনেও মন্দিরের সামনে, মসজিদের সামনেও কিন্তু এই ভিখারিদের লাইনটা কমে না। কারণ তাদের মনে থাকে যে আজকে স্বাধীনতা দিন, যে বাবুরা আসবে আজকে 10 টাকার নোট দেবেই, 2 টাকার কয়েন নয়। কেন? আজকে 15ই আগস্ট। বড় খারাপ লাগে এমন দিনগুলোর কথা ভেবে, যে স্বাধীনতার দিনেও এমন কত পরাধীন মানুষ আছে যে অপেক্ষায় বসে থাকে 10 টাকা দিলে তার হাঁড়িটায় চাল দেবে। আর আমরা শেয়ার মার্কেট নিয়ে ব্যস্ত। কার বাড়িতে কোটি কোটি টাকা পাওয়া যাচ্ছে, কার বাড়িতে দেওয়াল আলমারির পিছনে সাজানো আছে, কার মেঝের মধ্যে। আর এক শ্রেণীর মানুষ খেতে পাচ্ছে না। যারা ফোন করার জন্য উৎসুক হচ্ছেন বা ইচ্ছা হচ্ছে কথা বলার, তারা নিচের 2টি নাম্বারে ফোন করুন প্লিজ। 2টো নাম্বারে ফোন করে ফেলুন। আর আপনাদের যা জিজ্ঞাসা তাদের বলে ফেলুন, শেয়ার করুন। আসতে চাইছেন, যারা আসার জন্য ফোন করছেন, কোনো গল্প করার জন্য নয়, তারাই নিচের 2টি নাম্বার পরপর দেওয়া আছে বোল্ড করে, মোবাইল নাম্বার, ওই নাম্বারে ফোন করে আপনার ডেটটা বুকিং করান। কারণ ভিড় হচ্ছে, আবার ভিড় হচ্ছে। ঠিক, আমার মতো এমন নগণ্য ছোটখাটো ডাক্তারের কাছেও এত ভিড় কেন কি জানি। এখনো অবধি প্রতিদিন 80 থেকে 100 খানা করে পেশেন্ট দেখতে হয়। স্ট্রেঞ্জ। এভরি ডে
তাও তো এখন কমিয়ে দিয়েছি লকডাউনের পর থেকে, কোভিডের পর থেকে, না হলে 100 ওভার থাকতো। প্রতি মাসে 3 থেকে 3,500 পেশেন্ট দেখতাম, এখন কমিয়ে দিয়েছি। আবারও একটু কোভিড 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 হাওয়া উঠেছে, আবার কমিয়ে দিয়েছি, কিন্তু তাও কম যাচ্ছে না। তাই অ্যাডভান্স বুকিং করান, দূর থেকে আসেন আপনারা, ফিরে যেতে যাতে না হয় প্লিজ এই নিচের যে 2টি নাম্বার দেওয়া আছে এই নম্বরে ফোন করে একটু বুকিং করিয়ে নিন, কেমন? চলুন আবার যাই। কত মানুষের 15ই আগস্ট এমন বাচ্চাকে নিয়ে হসপিটালে বেডে মাকে কাটাতে হয়। ওই ছোট্ট বাচ্চাটির মতো মায়ের হাত থেকে পতাকা ছিনিয়ে নিয়ে দৌড়ে পালাবার মতো ক্ষমতা নেই। স্যালাইনের বোতল চলছে, দিন গুনছে মা। আর কতদিন, আর কটা দিন, কতদিন পর এই বাচ্চাটিকে নিয়ে আমি বাড়ি ফিরব? আপনাদের জন্যই, ঠিক এমন মানুষগুলোর জন্যই 14 তারিখ অবধি, 14ই আগস্ট অবধি একটা ফিজের মধ্যে দুজনকে দেখাতে পারবেন। আপনার বাড়ির একজনের জন্য ফিজ দিলে আরেকজন যাকে আপনি সব থেকে বেশি ভালোবাসেন বাড়ির, তাকে নিয়ে চলে আসুন। ফিজ লাগবে না। দেখুন, আমার মতো সামান্য একটা মানুষের আর কি করার ক্ষমতা আছে? যে ফিজটা নিতাম, তাও যে ফিজ নেওয়া হয় 2011 সালে শুরু করেছিলাম এই ফিজ, আজকের ডেটে 2022 সাল, অগাস্ট হয়ে গেল, এখনো সেম আছে। এবং একটা ফিজ দিলে আপনার কাছের আরেকটা মানুষকে ফ্রিতে দেখাতে পারবেন। এই অগাস্ট মাসের, স্বাধীনতার মাসের উপলক্ষে আমার তো আর এত লজেন্স বিস্কুট সারা পশ্চিমবাংলা মানুষকে দেওয়ার ক্ষমতা নাই, কিন্তু একটা ফিজে দুজনকে দেখাবার ক্ষমতা আছে। চাই না, ফিজের জন্য তো ডাক্তারি করি না, করি। একটা অ্যাস্ট্রোলজার আজকের ডেটে 5,000 টাকা ফিজ আছে, বাট একটা ডক্টর পারবে না, তাই না? 5,000 টাকা ফিজ দিয়েও একটা গরিব মানুষ একটা অ্যাস্ট্রোলজারকে দেখাতে যায়, হাত দেখাতে যায়, তার ভবিষ্যৎ জানতে চায়। আর এখানে তার জীবন মরণের খেলা, যে ডক্টরটি বাঁচাচ্ছে সেখানে কিন্তু 500 টাকা দিতে গেলেও কষ্ট হয়, হয় না? তাই রাখেই নি, কমিয়ে দিয়েছে একদম। একটা ফিজ দেবেন দুজন, ঠিক? চলুন শেষ তাহলে। মায়ের এই মলিন মুখ আর দেখা যায় না, বড় করুণ দৃশ্য। তাই 15ই আগস্ট একটা ফিজ, দুজন পেশেন্ট। 1 আগস্ট থেকে শুরু হয়েছে, আজকে 9 তারিখ হয়ে গেল, 14 তারিখ অবধি চলবে। তাই আপনাদের বলছি, আগে থাকতে অ্যাডভান্স বুকিং করান, ভিড় কিন্তু প্রচুর। আপনাদের সঙ্গে সরাসরি কথা বলছি, খুব কম ডাক্তার আছে এত ডিটেলে আলোচনা করার জন্য আপনাদের সামনে আসে। আসে না। তবে আমার মতো এরকম অনেক বড় বড় ডাক্তাররাও আসে। আমি ছোটখাটো হলে কি হবে, আমার থেকে অনেক বড় বড় ডাক্তাররা টিভির পর্দায় আসে। আমি বলছি না আমার কাছে এসে যেতে, কিন্তু ট্রিটমেন্টটা করান। আপনার যে ডক্টরকে ভালো লাগবে, যার কথা শুনে, যার ট্রিটমেন্ট শুনে দেখে মনে হবে যে হ্যাঁ এখানে রেজাল্ট হয়, আপনি সেখানেই যান, কিন্তু ট্রিটমেন্টটা করান। দ্যাটস মাই রিকোয়েস্ট। অসুখকে পুষে রাখবেন না। সুখের সংসারে অসুখের প্রবেশ বড় খারাপ জিনিস। নেক্সট 1 আগস্ট থেকে 14 আগস্ট অবধি 1 ফিজ 2 পেশেন্ট। স্বাধীনতার মাস উপলক্ষে আপনাদের জন্য এই সুযোগ রাখা হয়েছে। একটা ফিজ, দুজন পেশেন্ট। এমন কত কপত কপতি, কত হরপার্বতী, কত রোমিও জুলিয়েট, এমন কত রাধাকৃষ্ণ, কত আছে পরিবারে। এমন বয়স্ক মানুষরা যারা এখনো এমন করে জড়িয়ে ধরে জুটিটা ঠিক রেখেছেন, তাদেরকে বলছি, অনেক দিন থেকে, অনেক বছর থেকে আমার শো দেখছেন, হয়তো মনের মধ্যে একটু ইচ্ছা হচ্ছিল যাই একবার ডাক্তারবাবুকে দেখে আসি। চলে আসুন। একটা ফিজ দিলেই এমন হাজব্যান্ড ওয়াইফ, স্বামী স্ত্রী দুজনে মিলে দেখাতে পারছেন, বা পরিবারের যে কোনো মানুষকে নিয়ে আসতে পারেন, ছেলে বৌমা যে কেউ, কোনো অসুবিধা নেই। আপনাদের জন্যই তো এই ব্যবস্থা করা 14 তারিখ অবধি, কেমন? চলো লাস্ট আমরা দেখি দমদম শিল কলোনিতে সোমবার আর শুক্রবার
সকাল 10টা থেকে বিকাল 5টা অবধি এখন। আগে দুপুর 2টো অবধি ছিল, এখন পেশেন্ট অনেক বেড়ে গেছে, বিকাল 5টা অবধি আবার। একদম স্টেশনের পাশেই। সাউথ কলকাতাতে যারা থাকেন, বজবজ, চড়িয়াল, বাটানগর, এদিকে লক্ষ্মীকান্তপুর, কাকদ্বীপ, সুন্দরবন, ডায়মন্ড হারবার, বাঘা যতীন, এই সমস্ত দক্ষিণ কলকাতা থেকে যারা আসতে চাইছেন, ট্রেন পথে আসেন যারা, তাদেরকে বলবো দমদমে নাম লেখান। আপনারা বলে দেবেন কোনটা সুবিধে, দমদমে নাম লিখে যান। আর যারা নর্থ দিক থেকে আসেন, বাস পথে আসবেন, সল্টলেক থেকে আসুন বা নর্থের সাইড থেকে, বনগাঁ, কৃষ্ণনগর। কিন্তু মুর্শিদাবাদ থেকে অদ্ভুত একটা ব্যাপার, মুর্শিদাবাদের কালকে তো হিউজ পেশেন্ট, মুর্শিদাবাদে প্রায় 15-20 জন পেশেন্ট এক দিনে ঢুকছে দমদমে, শুধু মুর্শিদাবাদ থেকে। তার মানে এতগুলো পেশেন্ট বসেছিল শুধু দমদমের অপেক্ষায়। আপনারা তো জানাতে পারতেন, আমার তো নাম্বার আপনাদের দেওয়া আছে যে স্যার এখানে একটা চেম্বার হলে ভালো হতো। তো দমদমের অপেক্ষায় বসেছিলেন আপনারা, এতদিন জানালে চলে আসতে পারতেন। হাওড়া থেকে প্রচুর পেশেন্টের ভিড় হচ্ছে, আর হচ্ছে বীরভূম থেকে, মেদিনীপুর থেকেও কম না, বোধহয় দমদম আসতে তাদের সুবিধে। এই দূরের পেশেন্টদের কিন্তু দমদমে পেশেন্ট বেড়ে গেছে। হ্যাঁ, বিশেষ করে মুর্শিদাবাদ। কোনো আপত্তি নেই, আসুন। মুর্শিদাবাদের এত ভালোবাসার জন্য করজোরে প্রণাম। যারা এসেছেন ওষুধ ঠিকঠাক মতো চালান, ভালো থাকবেন, এটাই চাওয়া আর পাওয়া আপনাদের কাছে, অন্য কিছু না। কেমন? আর নেক্সট হচ্ছে বারাসাত শিশিরকুঞ্জ, দেখে নিন। আপনি আমার চেম্বারের যে কোনো দুটো চেম্বারের যে কোনো একটাতে এলেই কিন্তু একটা ফিজে দুজনকে দেখাতে পারবেন। তবে হ্যাঁ, আমার ডিস্ট্রিক্ট চেম্বারে নয়, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, দুর্গাপুর, সোনামুখী এবং লক্ষ্মীকান্তপুর, আরও যে অন্যান্য জায়গাগুলো আছে সব কটাতেই, সেখানে কোনো না ফ্যাসিলিটিস নেই। ওটা একমাত্র আমাদের নিজস্ব চেম্বারেই। ঠিক আছে, বারাসাত আর দমদম, ঠিক। তাহলে একটা ছোট্ট পর্ব শেষ করলাম। একটু শুনে নি কে আছে ফোনে। হ্যাঁ, নমস্কার। হ্যালো, শুনতে পাচ্ছেন? হ্যালো হ্যালো, নমস্কার। হ্যালো হ্যাঁ, শুনতে পাচ্ছেন? শোনা যাচ্ছে? হ্যালো। হ্যাঁ, শুনতে পাচ্ছি, বলুন। হ্যাঁ ডাক্তার, বলুন বলুন। আমি কার্তিক বলছি। হ্যাঁ, একটু জোরে বলুন। নমস্কার। নমস্কার নমস্কার, বলুন। কার্তিক বিশ্বাস কার্তিক বিশ্বাস, শুনতে পাচ্ছি। হ্যাঁ, কি সমস্যা বাবা? বলছি ডাক্তারবাবু, আপনার নাম্বার কোথায় আছে আমি দেখাবো। তার জন্য নিচের যে নাম্বার দুটি দেওয়া আছে বাবা, ওই নাম্বার একটা ফোন করলেই বলে দেবে, আপনাকে ঠিকানা পাঠিয়ে দেবে। আপনার যে চেম্বারটায় সুবিধা হবে আপনি সেখানের জন্য বলে দেবেন। দেখাতে চাচ্ছি, আপনার কাছে চেম্বারে যেতে চাইছি। হ্যাঁ, তার জন্য টিভির পর্দায় দেখুন নিচে দুটি নাম্বার দেওয়া আছে, ওই নাম্বারে একটু ফোন করে নিন। আপনার যে চেম্বারটা সুবিধা হবে ওরা আপনাকে সবকটা চেম্বারের অ্যাড্রেস বলবে, আপনার যেটাই সুবিধা হবে আপনি সেইটাই চলে আসবেন। আপনি কোথায় থাকেন? কোথায়? হ্যালো, কোথায় থাকেন? না, আর শুনতে পাচ্ছে না। ঠিক আছে, নো প্রবলেম, আবার কথা হবে। সুরজিৎ, থ্যাংক ইউ ফর কলিং। নমস্কার। হ্যালো, শোনা যাচ্ছে না? ঠিক আছে, ফোন করে ফেলতে পারেন, কোনো অসুবিধে নেই। হ্যালো, নমস্কার, বলুন। হ্যাঁ বলুন, শুনতে হ্যালো? পাচ্ছি। হ্যাঁ সুরজিৎ, বলুন। ডাক্তারবাবু, হ্যাঁ শুনতে পাচ্ছি, বলে দিয়েছি আপনাকে তো। টিভির পর্দায় নিচে যে নাম্বার দুটি আছে ওটায় ফোন করুন, আপনাকে ঠিকানা সব বলে দেবে, যে যে চেম্বার আছে আমি আমাদের। দত্তফুলা থেকে বলছি। দত্তপুকুর থেকে? এ তো সামনেই, বারাসাতেই চেম্বার আছে, আপনার বাড়ির কাছেই একদম, বারাসাত শিশিরকুঞ্জ। কেমন? ডাকবাংলোর পরে স্টপেজ। হ্যালো, বলুন। হ্যালো, শোনা যাচ্ছে? হ্যালো, নমস্কার ডাক্তারবাবু। হ্যাঁ নমস্কার। আমি দেউলটি থেকে বলছি। হ্যাঁ বলুন বলুন। আরে দেউলটির বৌদি ফোন না করলে আমার দিনটাই খারাপ যায়। বলছি আমি তো শ্যামপুর
আপনাকে তো দেখিয়ে এসেছি এই 4 তারিখে। হ্যাঁ আর আমার নানি বাবারে বলেছিলাম যে 9 মাস বয়স, আপনি সেনকিউ অ্যালার্জির একটু টেন্ডেন্সি আছে, ডাক্তার বলেছেন। ঠিক ঠিক। আপনি সেনকিউ দিয়েছিলেন, বলছি ওটা কতদিন খাবে আর কি কন্টিনিউ করবে? মাসখানেক দিন না। মাসখানেক। হ্যাঁ ঠিক আছে। মধুসাও এক 1/4 হ্যাঁ, হ্যাঁ, করে, মানে মধুসাই একটুখানি, খাচ্ছে, হ্যাঁ। একদম একটুখানি। ঠিক আছে। আচ্ছা আচ্ছা ওকে চলুক, তারপর আমাকে জানাবেন 15 দিনের মাথায়। আচ্ছা, এখন ভালো আছে, 2-3 দিন খাচ্ছি তো, ঠিক মানে আছে। যেদিন এসে, হ্যাঁ এখন ভালো আছে। ওকে ঠিক আছে। হ্যাঁ, এসব আমার পরিবারের পুরনো লোক। নমস্কার। হ্যালো হ্যালো, শোনা যাচ্ছে না, ছেড়ে দিন। অর্পিতা, লাইন কেটে গেছে, আবার ফোন করতে পারেন, কোনো অসুবিধা নেই। নমস্কার। হ্যালো নমস্কার। হ্যালো, শোনা যাচ্ছে? থেকে? হ্যাঁ অর্পিতা। হ্যাঁ, অর্পিতা না, আমার নাম, আমার মেয়ের নাম হলো শুক্লা রায়। আচ্ছা। গোয়াতে থাকে, গোয়াতে থাকে। ও, আপনি তো এসেছিলেন না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ঠিক ঠিক ঠিক। আরে আজকে আপনার কথাই হচ্ছিল, আজকে গোয়া গোয়া গোয়া, ঠিক মনে পড়েছে। ও, মানে আপনার প্রোগ্রাম আমি অনেক বছর ধরে দেখি। হ্যাঁ আচ্ছা। হ্যাঁ, দেখে আমার খুব ভালো লাগে আপনার কথাবার্তা। হ্যাঁ, আমি ওই আশায় গেলাম, ওষুধ তো সঙ্গে সঙ্গে শুক্রবারে গেছিলাম, বা 28 তারিখে বোধহয়। আচ্ছা। আজকে হলো কত, 9 তারিখ। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, সেই ওষুধ আমি সঙ্গে সঙ্গে পেমেন্ট করলাম টাকা, তারপরে ডেলিভারি চার্জও পেমেন্ট করা দেওয়া হয়ে গেছে তো, কিন্তু এখনো তো পাচ্ছে না। না না, ওখানে ওটা গোয়া তো এখনই পৌঁছাবে না। আচ্ছা, আপনি ট্র্যাক নম্বরটা নিয়ে নেবেন, অভিকের সঙ্গে কথা বলে যে কোথায় আছে। নিয়েছে তো? হ্যাঁ হ্যাঁ। ওই নাম্বার, ওই বিলটা যে আছে না, ওই বিলে যে ট্র্যাক নাম্বার দেওয়া থাকে, ওই নাম্বারটা গুগলসে দেখলেই পেয়ে যাবে কোথায় আছে এখন। ঠিক আছে। আর ওই গোয়ার ডাক্তার বলছে ওষুধ বন্ধ করে রেখেছে, বলছে তাড়াতাড়ি অপারেশন না করলে এটা খারাপ হয়ে যাবে। ও তো হ্যাঁ, এখন অপারেশনে এরকম আগে কত লেকচার শুনলাম, আর অপারেশন করে কিছুই হয়নি। সেই তো আমি আপনার আশায় গেছি, আপনি অপারেশনের দিকে যান না, ওষুধেই ভালো করেন। আমি একজনকে পাঠিয়েছিলাম, তখন দমদম ওই কালীতলার ওখানে বসতেন না আগে প্রথম প্রথম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওখানে একজনের, এক মহিলার, মানে আমার বান্ধবী হয়, তার ওনার স্বামীর নাকের উপর টিউমার হয়েছিল, অনেক ডাক্তার অপারেশন করতে বলেছিল, কিন্তু আপনি ওষুধের দ্বারা ভালো করেছিলেন। অনেক বছর আগেকার কথা বলছি, তখন বোধহয় 15-16 বছর আগের কথা। আগে বলে তাহলে বুড়ো হয়ে গেছে বলে এটা ভাববেন না। না না, বুড়োর জন্য না, আপনার উপর সেই বিশ্বাসটা আছে আমার। সুতরাং আগে থেকে এখন আরো অনেক ট্রিটমেন্ট উন্নত হয়েছে, আপনি নিশ্চিন্ত থাকুন, আপনি পুরোপুরি নিশ্চিন্ত থাকুন। আমি যেটা বলে দেবো নিশ্চিন্ত, আপনি ওটা নিয়ে টেনশন করবেন না। ওষুধ কি পৌঁছে যাবে তাহলে? আজকাল হ্যাঁ, কাল পরশু পৌঁছে যাবে, কালকেই পৌঁছে যাবে। আচ্ছা, তাহলে ওই ডাক্তার বলছে যেটা, সেটা এখন বন্ধ থাকবে তো? আসছে না, ভয় পেয়ে যাচ্ছে ওখানে বসে। না না, ভয় পেতে হবে, ভয় পেতে হবে না। খুব ভয় পেয়ে গেলে আমার নাম্বার দিয়ে দেবেন, আমার সঙ্গে কথা বলতে বলবেন একটু। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, নমস্কার। নমস্কার। এমন অনেক মানুষ আছে না, যাদের রেজাল্ট দিয়ে ফেলেছি। আপনারা শুনলেন, অনেক বহু বছরের পুরনো, প্রায় 8-10 বছরের পুরনো পেশেন্ট রেজাল্ট দিয়ে, একদম দিই না যে তা নয়। হ্যাঁ নমস্কার স্যার। নমস্কার। হ্যাঁ বলুন। আমার পাইলস আছে, 20 বছর মতো হলো। বাবা, তা ডাক্তারি করে কি হবে, থাক না, আর কয়েক বছর হলেই তো হয়ে গেল। আর বলছি স্যার, আমি 1 বছর হলো অপারেশন করেছিলাম, কিন্তু আবার হয়েছে। আপনাকে আবার প্রাইজ দেবো আগে, তারপরে। আপনি অপারেশন করেছেন, এই এতক্ষণ ধরে বলছি অপারেশনের বিরুদ্ধে ডাক্তার আমি, আমাকে অপারেশনের কথা বলবেন না। পাইলসকে অপারেশন করে সারায় এরকম ডাক্তার এখনো জন্মায়নি পশ্চিমবাংলায়। টিভির পর্দায় এত বড় কথাটা বলে দিলাম আমি, তাহলে তারপরেও আপনারা বিশ্বাস করে কি করতে যান আমি জানি না। পাইলসকে অপারেশন করে সারানো যায় না, এই কথাটা একবার নয়, আমি 100 বার বলেছি টিভি চ্যানেলের মধ্যে, যে এইরকম ডাক্তার এখনো জন্মায়নি। তারপরেও আপনারা কিসের জন্য যান? কি ডাক্তাররা গিফট দেয় নাকি? সিলিং ফ্যান, টেবিল ফ্যান, টিফিন বক্স এসব দেয় অপারেশন করলে? কোথায় গেল, হারিয়ে গেছে? বলুন স্যার, বলছি কি, যদি কিছু উপায় বলেন। উপায় নয়, তুমি ওখানে অপারেশন করার জন্য পয়সা খরচা করেছে, এবার ওষুধের জন্য পয়সা খরচা করবে। ঠিক, ওষুধ খেতে হবে বাবা, 4-5 খানা ট্যাবলেট আছে, খেতে হবে। আর শীষ বাতটা নেবেন, গরম জলে বসা, বিটাডাইন লোশন আর ফিটকিরি দিয়ে। আচ্ছা, মাংস খাওয়া বন্ধ করবেন 3 মাসের জন্য।
আর লাস্ট নাম্বার হচ্ছে যে সকালবেলা উঠে 1 চামচ টক দই আর 1 চামচ পেঁয়াজের রস আমি ওষুধ দিলেও ওটা খেতে হবে, ঠিক আছে? হ্যাঁ স্যার। তারপর যেদিন সময় হবে একদিন ভালো দিন দেখে চলে এসো, কোনো অসুবিধা নেই। কিন্তু বাবা এই কম বয়সে আর অপারেশন করে গন্ডগোল বাঁধিও না। আর ওষুধটা করতে হবে স্যার? ওষুধটা আমি আজকে, আচ্ছা আগামীকাল বিকেল 4টের সময় ফোন করুন আপনি, ঠিক আছে? এই নম্বরে? এই নম্বরে, আচ্ছা আপনাকে ফোন করে নেবে, এই নম্বরই করবেন, আপনাকে কেউ একজন ফোন করে নেবে, আপনি বলে দেবেন আগামীকাল বিকেল 4টে আমাকে অ্যাপয়েন্টমেন্ট করে দিতে প্রেসক্রিপশন করানোর জন্য। আমি প্রেসক্রিপশন কাল করে দেবো এবং ওষুধ বাড়িতে পৌঁছে যাবে, ঠিক আছে? আচ্ছা স্যার, ঠিক আছে, ধন্যবাদ। ওকে ওকে। এই হচ্ছে অপারেশনের ফলাফল। কি তাহলে কথা মিলছে তো? না, এগুলো আমার পয়সা দিয়ে রাখার লোক নয়, এগুলো সব আপনাদের মতো পেশেন্ট। আমার লাগে না কোনো পয়সা দিয়ে লোক বসিয়ে রেখে তাদের দিয়ে ফোন করানো, না, এগুলো সব আপনাদের মতো ন্যাচারাল, যারা টিভির পর্দার সামনে বসে আছেন ঠিক তাদের মতোই। আর এত বছর ধরে 22 বছর ধরে ট্রিটমেন্ট করছি আর লোক বসিয়ে রাখতে হয় না। এত পেশেন্ট আমি নিজেই এখন ঠিক করতে পারি না যে কত লাখ পেশেন্ট দেখে ফেলেছি এর মধ্যে, ঠিক? নমস্কার। হ্যালো হ্যালো। হ্যাঁ হ্যালো। হ্যাঁ বলুন। হ্যাঁ আবার হ্যাঁ বলছেন কেন? বলুন কি জন্য ফোন করেছেন? হ্যাঁ হ্যাঁ ডাক্তারবাবু বলছেন তো? হ্যাঁ বলছি যে ওই থাইরয়েড ব্যাপারে জানার ছিল, যে আপনি জুস খেতে বলেন, তো ওটা প্রতিদিন 4টা। খাসির মাংসের টেংরির জুস খেতে বলেনি কিন্তু। হ্যাঁ খাসির মাংসের টেংরির জুস খেতে বলেনি কিন্তু, গম চারা। না না, হ্যাঁ হ্যাঁ গম ছাড়া জুস জানে, ওইটা জন্যই বলছি আপনাকে। এক জুস বলেছি, আরেক জুস বাড়িতে গিয়ে বলো ডাক্তারবাবু খাসির মাংসের ঝোল খেতে বলেছে, তাহলে থাইরয়েড ছেড়ে যাবে। ব্যাস, স্বামী রোজ বউয়ের জন্য গিন্নির জন্য খাসির মাংসের টেংরি নিয়ে আসছে ঝোল খাওয়াবে বলে, হবে না। সকালবেলা খালি পেটে 1 কাপ করে গম চারা রস খাবেন, গম চারা রস 1 কাপ করে। হ্যাঁ বুঝেছি। হ্যাঁ বলছি যে গম চারা রসটা রোজ টাটকা টাটকা করে খেতে হবে না, ওটা যদি করে ফ্রিজে ভরে রাখা হয় হবে? হ্যাঁ ফ্রিজে রাখলে ঠিক আছে, বাইরে রাখবেন না, নষ্ট হয়ে যাবে। না হ্যাঁ, তা বলছি কদিন রাখা যাবে? 3-4 দিন অবধি চলে, তারপর ওটা নষ্ট হয়ে যায়। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আচ্ছা নমস্কার। হ্যাঁ হ্যাঁ ধন্যবাদ, রাখছি। হ্যালো হ্যালো। হ্যাঁ নমস্কার, বলুন বলুন। না চলে গেছে। হ্যালো হ্যালো ডাক্তারবাবু। হ্যাঁ বলছি, বলুন। আমি সোনারপুর থেকে বলছি। কি অভিজিৎ? না না ডাক্তারবাবু। আচ্ছা বলুন। হ্যাঁ বলছি ডাক্তারবাবু যে আমার তো প্রচন্ড গ্যাস হয়, বুঝতে পারলেন? এ আর নতুন কি, কার হয় না? আপনার এলাকায় কার হয় না আমাকে বলুন তো? আপনার একার হচ্ছে? সোনারপুরে কি আপনি একাই যে লোকটার গ্যাস হচ্ছে শুধু? ডাক্তারবাবু এর থেকে কিভাবে বাঁচবো? প্রচুর গ্যাস হয়, বুঝতে পারলেন তো? আচ্ছা ওষুধ খেতে হবে না, আপনি ঘরোয়া টোটকা বলছি। আমি জানি আপনি অনেক ওষুধ খেয়েছেন, ওষুধ নয়। এবার একটা পানের পাতা নেবেন, অর্ধেকটা মিষ্টি পানের পাতা, অর্ধেকটা, তাতে একটু জোয়ান দেবেন, একটু আদা দেবেন, আর একটুখানি কাঁচা আমলকি 4 ভাগের 1 ভাগ সকালবেলা চিবিয়ে খেয়ে নিয়ে 1 গ্লাস জল। এরম ভাবে 15 দিন কাটান তো, তারপর আমাকে জানান ফোন করে যে আপনার অ্যাসিড গেছে কিনা, গ্যাস অম্বল গেছে কিনা, কেমন? আরেকটা জিনিস জানার আছে, আপনার পটি ক্লিয়ার হয়? হ্যাঁ ডাক্তারবাবু ওইটাই একটু সমস্যা হয়। তাহলে যে লোকটার পটি ক্লিয়ার নয় তার পেটে গ্যাস হবে না তো কি হবে? একটা ঘরের মধ্যে যদি এখন বিড়ালে পটি করে রেখে যায়, ওই ঘরের দরজাটা বন্ধ থাকে, আপনি ওই ঘরে রাত্রিবেলা এসে ঢুকতে পারবেন? পারবেন না তো, ঘরটা দুর্গন্ধ হয়ে যাবে। তাই ঠিক তেমনই মানুষের পেটের মধ্যে তো হচ্ছে যে পটিটা থেকে যাচ্ছে, ক্লিয়ার হচ্ছে না, তাহলে সেই পেটের মধ্যে দুর্গন্ধযুক্ত গ্যাস তৈরি হবে, অ্যাসিড হবে, অম্বল হবে, এটা তো স্বাভাবিক ব্যাপার না? তাহলে আগে কাজ কি? আপনার পটিটা ক্লিয়ার করা, তারপরে গ্যাস অম্বল অ্যাসিডিটির দিকে দৌড়াবেন। আচ্ছা ডাক্তারবাবু তাহলে পটিটা ক্লিয়ার হচ্ছে না বলেই গ্যাস হচ্ছে সবসময়? হ্যাঁ সিম্পল ব্যাপার তো। পটি ক্লিয়ার হয়ে গেলে আপনার খিদে বেড়ে যাবে, আপনার মনে ফুর্তি থাকবে, আপনি দেখবেন সব কাজ করতে একটা মন লাগছে, সবার সাথে হেসে কথা বলতে ইচ্ছা করছে। আর সকালবেলা পটি ক্লিয়ার না হলে দেখবেন মেজাজ খিঁচড়ে গেল সকালবেলায়, ঠিক? আচ্ছা আচ্ছা ডাক্তারবাবু আরেকটা বলছিলাম যে আমি এই যে গ্যাস হচ্ছে এতে কি খাবো আর কি খাবো না যদি একটু বলে দিন। দুধের আইটেমটা বাদ দিয়ে দিন, দুধ, ঘি, মাখন। আর ডাল? ডালে কোনো প্রবলেম নেই, প্রবলেম দুধে। দুধ, চা, ঘি, মাখন, মিষ্টি সন্দেশ, এগুলো আপনি ডাইজেস্ট করতে পারছেন না। আর পটি ক্লিয়ার করার জন্য সোনা পাতা কিনে আনুন, সোনা পাতা। সোনা পাতা চূর্ণ 1 চিমটি করে রাত্রিবেলা শোবার আগে খেয়ে শুয়ে পড়ুন, সকালবেলা দেখবে। আর সোনা পাতা না পাওয়া গেলে, সব জায়গায় পাওয়া যায় না, ত্রিফলার পাউডার পাওয়া যায় সব দোকানেই, মানে সব আয়ুর্বেদ দোকান অথবা অ্যালোপ্যাথির দোকানেও এখন ত্রিফলা পাউডার রাখে।
ত্রিফলা পাউডার রাত্রিবেলা 1 চামচ গরম জলে, সকালবেলা ঘুম থেকে ওঠার পর 1 চামচ ঠান্ডা জলে, বাস। যাবে না মানে? আপনি আমাকে 15 দিন পর ফোন করে জানাবেন, মনে থাকবে? আচ্ছা চলো। আচ্ছা তাহলে এগুলো ন্যাচারাল প্রসেস। শুধু সোনারপুরের ওই মহাশয়েরই যে গ্যাসের প্রবলেম তা নয়। হ্যালো, ডাক্তারবাবু, বলছি। হ্যাঁ, আমি এই হুগলি বুড়ার থেকে বলছি। আমার নাতনি, এই 18 বছর বয়স, ও শরীর খারাপ হলে শরীর খারাপটা একদম বন্ধ হতে চাইছে না, খুব ব্লিডিং হচ্ছে। নাতনি কে? ঝন্টি? হ্যাঁ। আল্ট্রাসোনোগ্রাফি করা হয়েছে? ইউএসজিটা করিনি, কারণ এই 17 বছর, 18 বছর, 19 বছর, আপ টু 22 বছর, এই বয়সগুলোতেই না ওভারিতে সিস্ট হবার টেন্ডেন্সি সব থেকে বেশি সিস্ট হয়। তো যার ফলে সরি স্যার, ভুল বলছি। হ্যাঁ, 2 বছর আগে আল্ট্রাসাউন্ড করা হয়েছিল। তাতে কি ধরা পড়েছে? না, ওটা কিছু, ওটা নয় কিছু। তাহলে একটা কারেন্ট করিয়ে নিন, কারণ আমি সারিয়ে দেবো, ওষুধ দিয়ে দেবো, সেরেও যাবে, কমেও যাবে, ওটা বড় কথা নয়। আমি তো একটু ঘরোয়া টোটকা বলবো, দেখবেন কন্ট্রোল হয়ে গেছে। কিন্তু ভেতরে যদি ওই সিস্ট বা টিউমার কেউ রয়ে যায় তাহলে কি হবে, তাই না? তাহলে তো আবার হবে। সেই জন্য একটা ভালো জায়গা থেকে আল্ট্রাসোনোগ্রাফি করে আমায় ফোনে পাঠাতে বলবেন, আমি রিপোর্ট দেখে নিয়ে প্রেসক্রিপশন করে দেবো। ওষুধ আপনার গুড়াপ বললেন না? গুড়াপ? হ্যাঁ হ্যাঁ, গুড়াপে পৌঁছে যাবে, ঠিক আছে? আচ্ছা, আরেকটা কথা বলছি। হ্যাঁ, আর ছোট নাতনিটার এই 10 বছর বয়স, ওর না পেচ্ছাবে করতে পারছে না, খুব জ্বালা করছে পেচ্ছাবে। আমি দুজনের জন্যই ঘরোয়া টোটকা বলছি। এটা হচ্ছে ছোট নাতনির জন্য সকালবেলা কুলুচ্চ কড়াই আর পাষাণ ভেদি। আচ্ছা, কুলন্ত কলাই আর পাষাণ ভেদি। ইয়েস। আচ্ছা, পাষাণ ভেদি যদি খুঁজে না পান, আরেকটা বলে দিই, বরুনাধি। মনে থাকবে? বরুনাধি। হ্যাঁ, আচ্ছা, এগুলো সব গুঁড়ো পাউডার কিনতে পাওয়া যায়, আপনার বাড়ির কাছের দোকানে পাবেন। কুলুত্ত কড়াইটা দশকর্মার দোকানে পাওয়া যায়। আর বরুনাধি পাউডার পেলে হাফ চামচ কুলুত্ত কড়াই, হাফ চামচ বরুনাধি পাউডার রাত্রিবেলা একটা জলের মধ্যে ভিজিয়ে দিন, 1 গ্লাস জলে। সকালবেলা ছেঁকে জলটা 15 দিন খাবেন, আপনার ছোট নাতনির কাজ কমপ্লিট। আর কোনো ডাক্তার দেখাতে হবে না। দ্বিতীয়, বড় নাতনির জন্য বলে দিই, 1 হচ্ছে দুর্বা ঘাস আর 2 হচ্ছে বিষহরি পাতা। মনে থাকবে? বিষহরি পাতা, লাল নোটের মতো দেখতে। ইয়েস, দুটো পাতাকে, বিষহরি পাতা 4-5 খানা নেবেন, আর দুর্বা ঘাস অল্প কিছু নিয়ে বেটে নেবেন। ওটা না ধনিয়া পাতা চাটনির মতো একদম কালো কফির মতো একটা বাটা তৈরি হবে। ওইটা 1 চামচ করে খাওয়াবেন সকালবেলা। দেখবেন 4-5 দিন পর ব্লিডিং অনেকটা কন্ট্রোল হয়ে গেছে। কিন্তু আল্ট্রাসোনোগ্রাফিটা মা করাবেন, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে। হ্যালো, নমস্কার। নমস্কার, বলছি। নমস্কার, বাঁকুড়া থেকে বলছি। বাঁকুড়া থেকে বলুন। বাঁকুড়া, এই যে সোনামুখী আসেন বলছেন ডাক্তারবাবু? এই তো সামনে টিভির পর্দায় তাকান, ওখানে ডেট চলছে, রানিং। ও, সোনামুখীর তো কোনো ডেট দেখতে পাচ্ছি না। হ্যাঁ, আছে, দেখুন। সবাই বলেছে, সবাই জেনে গেছে অলরেডি। ও, ডাক্তারবাবু বলছেন? আচ্ছা। এই বোধহয় 15 তারিখের পরে ডেট আছে। 15 তারিখের পরেই বোধহয় ডেট আছে, দেখে নিন। ঠিক আছে, দেখে নেব। হ্যাঁ, দেখে নেবেন। আর বলুন। খুব সুন্দর অনুষ্ঠান হচ্ছে, ডাক্তারবাবুর অনুষ্ঠান শোনার জন্য অপেক্ষায় থাকি। থ্যাংক ইউ। দেখা হবে সোনামুখীতে, দেখা হবে। অবশ্যই। ওকে। আপনাদের আশীর্বাদেই চলছি, এখন অবধি টিকে আছি। নাহলে তো কোভিডে কবে ধাপার মাঠে বডি চলে যেত আমার, তাই না? দেখতে দেখতে সময়সীমা শেষের দিকে, আর মনে হয় বেশিক্ষণ কথা বলা যাবে না। তাই আর একটা ফোন নিয়ে এবারে বিদায় নিতে হবে। হ্যালো। হ্যাঁ, নমস্কার। হ্যাঁ, নমস্কার স্যার। বলুন। আমি পূর্ব মেদিনীপুর চণ্ডীপুর থেকে বলছি। বলুন। বলছি স্যার, আমার তো ব্রেস্টের মধ্যে বাম সাইডে ছোট ছোট মতো হয়ে গেছে। এই ঠিক পিরিয়ডের 8 দিন আগে থেকে ব্যথা করি, ফুলে যায়, ব্যথা হয়। কিন্তু এই পিরিয়ডটা হয়ে যাওয়ার পরে আর এটা থাকে না। আচ্ছা, এখন বয়স কত? ওই 38, 39। একটা কাজ করো মা, ওই বোথ ব্রেস্ট ম্যামোগ্রাফিতে যেতে হবে না, আল্ট্রাসোনোগ্রাফি করিয়ে নেবেন। আল্ট্রাসোনোগ্রাফি, ইউএসজি যেটাকে বলে, কেমন? ওই ইউএসজিটা তা করে নিয়ে আমাকে পাঠান। আপনি বাড়িতে রেখে দিলে হবে। এই যে নাম্বারে কথা বলছেন এই নাম্বারেই পাঠান।
আর সমস্যাটা লিখবেন নিচে কি সমস্যা হচ্ছে, ঠিক আছে? যদি আপনি টাইপ করে লিখতে না পারেন, এমনি সাদা কাগজে বাংলায় লিখে নিয়ে সেটারও ছবি তুলে পাঠান, তাহলেও হবে। আমাকে খালি বুঝতে হবে যে সমস্যাটা কি, ঠিক আছে? চলো, চিন্তা করার কিছু নেই। বলছি স্যার, বলো বলো। বলছি স্যার, একটাতে ছিল, আবার ডান পাশে দেখছি আবার ছোট ছোট টাইপের দুটো হয়ে গেছে। আচ্ছা, আমি একটা ঘরোয়া টোটকা বলে দিই, এখন যদি খুঁজে পাও করবে, যতদিন না আমার কাছে আসতে পারছেন। কেমন? এক হচ্ছে সাদা শ্বেত, ওই লজ্জাপতি গাছ হয় না, লজ্জাপতি গাছ, হ্যাঁ লজ্জাপতি। আচ্ছা, একটা নীল রঙের ফুল হয় আর একটা সাদা হয়। ওই শ্বেত লজ্জাপতির শিকড় একটু তুলে নেবেন, আর অশ্বগন্ধার শিকড় দুটোকে বাটবেন ভালো করে। বেটে নিয়ে একটু চামচে হালকা গরম করে যেখানে যেখানে টিউমার মনে হচ্ছে আপনি ধরতে পাচ্ছেন যে হ্যাঁ এই জায়গাটাতেই আছে, ওইখানটা প্রলেপ করে লাগান, দিনে 2 বার করে, গরম করে করে। দেখবেন আপনি ওটা কমতে শুরু করেছে। যতদিন না আসতে পারছেন ততদিন এটা লাগাতে থাকুন। কি বললেন স্যার? একটা শ্বেত লজ্জাপতি আর একটা হচ্ছে অশ্বগন্ধা, দুটোরই শিকড় কিন্তু। অশ্বগন্ধা বলতে গাছটা তো চিনি না। এ কি, অশ্বগন্ধা চিনবে? আপনার মোবাইল থাকলে অশ্বগন্ধা নাম লিখুন, সেখানে গাছ দেখিয়ে দেবে। আর না হলে অশ্বগন্ধা শিকড়, যারা ওই হাতে বাঁধার জন্য শিকড় বাকড় বিক্রি করে না, অশ্বগন্ধা, শ্বেত বেড়েলা এই সমস্ত বিক্রি করে, ওদের কাছে পেয়ে যাবেন তো। কেমন? আচ্ছা, ঠিক আছে, চলো। তো উপায় সবই আছে, শুধু আপনার ইচ্ছার দরকার, আর কিছু না। নমস্কার, হ্যালো, আজকে কথা বলবেন না পরশুদিন? হ্যাঁ হ্যাঁ আজকেই বলবেন? হ্যাঁ একটু কথা বলে আমাকে দয়া করুন, মুখটা খুলুন একটু। হ্যাঁ বলছি তো, আরামবাগ থেকে বলছি। হ্যাঁ, কি বলছেন? কেন ফোন করেছেন? কি কারণে? মাথার সমস্যা, আমার মাথার চুল ঝরে পড়ে যাচ্ছে। আহারে, বৈজয়ন্তীমালার মতো দেখতে ছিল, পুরো সব চুল ঝরে গিয়ে নষ্ট হয়ে যাচ্ছে। তো তার জন্য আমি তো ওষুধ বলে দিয়েছি বাবা। আমাদের যে হেয়ার কেয়ার লোশনটা আছে, ডক্টর সেন হেয়ার কেয়ার লোশন, ওটা রাত্রিবেলা লাগাতে হবে, আর কোমেক্স শ্যাম্পু দুপুরবেলা ইউজ করতে হবে, ঠিক আছে? হেয়ার কেয়ার লোশন ডক্টর সেন হেয়ার কেয়ার, ওটা আমাদের তৈরি। ডক্টর সেন হেয়ার কেয়ার লোশন আর কোমেক্স শ্যাম্পু, আর কিচ্ছু লাগবে না। খালি থাইরয়েড আছে কিনা একবার চেক করে দেখে নেবে। থাইরয়েড থাকলে পুরো মাথা চুল উঠে গিয়ে একদম টাক মাথা বুড়ি হয়ে যাবে। কেমন? চলো, কোমেক্স, কোমেক্স আর হেয়ার কেয়ার লোশন। এই তো, বাহ, ভালো স্টুডেন্ট, নাম মুখস্থ রেখেছে। লিখে রাখো, কোনো কাগজে লিখে রাখো, নাহলে ভুলে যাবে বাবা। তাহলে আমরা একটু এবারে আজকের লাস্ট প্রেজেন্টেশন দেখি, দেখে নিয়ে তারপর ফিরবো। চলো। হ্যালো, চলুন আজকের শেষ নিবেদন। হ্যালো, যারা ফোন করতে চাইছেন ততক্ষণ আপনারা নিচের নাম্বারে ফোন করুন। আমরা ফিরে আসি সুন্দর একটা প্রেজেন্টেশন দেখে। স্মোকিং ইজ ইনজুরিস টু হেলথ। খুব মন দিয়ে দেখুন, সুন্দর একটি গল্প। এই সেই ছোট্ট 3টি বাচ্চা যারা স্কুলে ভর্তি হতে পারেনি, কিন্তু স্কুল যাবার ইচ্ছা অনেক। তারা প্রতিদিন স্কুলের বাসটার সঙ্গে দৌড়ে দৌড়ে স্কুল অবধি যায় আর হেঁটে হেঁটে ফিরে আসে। এটাতেই তারা মজা পায়। তাই আজকেও তারা স্কুল বাসের পিছু নেবে। अबे मोंटू, ये रिंकू क्यों नहीं आया अभी तक? मेरे को क्या मालूम? आज क्या रे, तू नहीं गया? उठ रे, चलो उठ, जा जा चाय लेकर आ। এই সেই ছোট কথা উঠলেন, উঠেই দৌড়াতে শুরু করবে সাইকেল নিয়ে বন্ধুদের আড্ডায়। अरे भागो! আসছে স্কুল বাস, যে বাসটির পিছন পিছন তারা রোজ দৌড়ে স্কুল অবধি যায়। अरे क्या हो रे, लगा क्या रे?
একইভাবেই তারা প্রতিদিন আনন্দ পায় স্কুলে না গিয়েও স্কুলের বাসের সঙ্গে দৌড়ে এসে। কিন্তু আজকে স্কুলে বিশেষ অনুষ্ঠান আছে। তারা পাঁচিল দিয়ে উঁকি মারে স্কুলের ভিতর। তারা ভাবতে থাকে যে তারাও স্কুলে ইউনিফর্মে। चलो हटो भागो यहाँ से। अबे इधर आओ। अबे चल चल टूना बुला रहा है चल चल चल। তারা পাঁচিল থেকে উঁকি মেরে দেখে যে আজকে কোনো বিশেষ অনুষ্ঠানে কি হতে চলেছে। School attention, get ready for the national anthem. Bang, सावधान। Bang ready? National salute, bang salute. अबे टूना क्या चल रहा है वहाँ? अबे उसको छोड़, लगता है कुछ गाना गा रहा है। कोई पिक्चर बच्चे का होगा क्या? चुप करो। কিন্তু ছোট বাচ্চারাও পিছুপা হয় না। তারাও চেষ্টা করে একটা मुझे घंटा आता है। टूना तो शुरू करना। मैं गाऊंगा। जना गाना माना। তারা গানটা গাইতে পারে না। अबे आगे तो सुना ना। तेरी गाओ। जनगण अधिनायक जय हे भारत भाग्य विधाता पंजाब सिंध गुजरात मराठा द्राविड़ उत्कल बंगा विंध्य हिमाचल यमुना गंगा उज्जल जलधि तरंगा तव शुभ नामे जागे तव शुभ आशीष मागे गाहे तव जय गाथा जन गण मंगल गायक जय हे भारत भाग्य विधाता जय हे जय हे जय চলুন ফিরে আসি। जय 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 हे এই স্বাধীনতা সবার, এই স্বাধীনতা আমার, এই স্বাধীনতা আপনার। আজকে বিদায় নেই। নমস্কার, শুভরাত্রি।